শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য, কিবরিয়াও আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। রাঙা সকালে আজকে যিনি প্রথম ঘন্টায় আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন তিনি রিক্তা আক্তার বানু, তিনি একজন সমাজ সেবিকা। চলুন তাকে আমরা জানার চেষ্টা করি। শুভ সকাল। ধন্যবাদ। রংপুর থেকে আসছেন আপনি না? রংপুর কুড়িগ্রাম, রংপুর বিভাগ, কুড়িগ্রাম জেলা, চিলমারি এলাকা, বৃহত্তর রংপুর। উপজেলা। রাইট। প্রচুর ঠান্ডা ওখানে? জি। আচ্ছা, প্রথমে ধন্যবাদ জানাই বিশেষভাবে যে আপনি এত দূর থেকে আমাদের জন্য এসেছেন। আপনার গল্পটা আজকে আমাদের দর্শকরা জানবে, অত্যন্ত অনুপ্রেরণাদায়ক গল্প। আপনার জন্ম কি রংপুরেই, বৃহত্তর রংপুর? আমার জন্ম কুড়িগ্রাম জেলা, বেলগাছা ইউনিয়ন। কেমন পরিবারে আপনি জন্মগ্রহণ করেছেন? একটু সবকিছু মিলে একটু শুনি আপনার। আমি মধ্যবিত্ত এলাকা। আচ্ছা, মধ্যবিত্ত পরিবার। একটু ছোটবেলার কথা আজকে একটু মনে করাতে চাই, মানে ছোটবেলায় জন্ম হওয়ার পরে কতটুকু কোন কোন স্মৃতি মনে আছে, যে এলাকায় বড় হয়েছেন, সবকিছু মিলে একটু শুনতে চাই। আমার জন্মের পর প্রথম একটা জিনিস মনে আছে, একবার স্কুলে যেতে আমার দেরি হয়েছিল, যার জন্য আমি পুকুরে, নদীতে আমাদের ওখানে একটা ইয়ে আছে, ওখানে আমি মানে মাছ ধরতেছিলাম। আচ্ছা, ওই সময় দেরি হয়ে গেছে, বেলা 12টা বাজে। আমার আব্বা জমি থেকে এসে দেখে যে আমি স্কুলে যাইনি, যে অবস্থায় ছিলাম ওই কাদা মাঠ অবস্থায় আমি স্কুলে গেছি। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা 9 ভাই বোন। আপনি কততম? আমি চতুর্থ, কিন্তু আমার এক মা ছিল না, তো যার কারণে আমরা মানে আমার মায়ের আমি শেষ সন্তান। বাবা কি করতেন? বাবা কৃষি কাজ করতেন, পাশাপাশি একটু সমাজসেবামূলক কাজ করতেন। আচ্ছা, পরিবারের ছোট ছোট কিছু গল্প রয়েছে যেগুলো এখনো মনে পড়ে, সেগুলো যদি একটু শুনতে পারি। সে সময় কিভাবে ভাই বোনরা একসাথে থাকতেন বা বাবার সাথে সময়টা কেমন কাটতো? আমার ভাই বোনরা আমরা খুবই আন্তরিক ছিলাম। মানে যেমন আমার ইমিডিয়েট বড় ভাই, আমি যদি একটা কাঁঠালের রস খাইনি ততক্ষণ পর্যন্ত আমার বড় ভাই খায়নি। আর ছোট ভাই বোনদের সাথে আমরা খুবই আন্তরিকভাবে আমরা চলাফেরা করছি বা খেলাধুলা করছি। মানে যে কোনো সময় আমাদের যদি মন মানসিকতা ইয়ে হতো তাহলে আমরা পিকনিক খাইতাম আমার চাচাতো ভাই বোনদের সাথে। তো আর আমি বেশিরভাগই মানে সব ধরনের কাজ করতাম। যেমন আমার আব্বা যদি একটা কাজ করার জন্য রেখে যাইতো যে এই কাজটা আমি আজকে তো হবে না, এটা কালকে সকালের জন্য, কিন্তু ওই কাজটা আমি সেরে ফেলতাম, রাত্রে সেরে ফেলতাম। ভোরে উঠে দেখতো আমার বাবা যে নেই, মানে ওই জায়গায় যে দেখতো যে কাজটা হয়ে গেছে, কে করছে যে আমি। এই জন্য আমার চাচি আমার নাম রাখছিল লুৎফর রহমান। লুৎফর রহমান কেন? মানে ছেলেদের মতো কাজ করেন এই কারণে? হ্যাঁ, আমি কিছু মানে কাজও করতাম আর কি। আচ্ছা, মানে সব ধরনেরই কাজ করতাম, সাইকেল চালাইছি। কারো যদি কোনো ধরনের সমস্যা হইতো কারো বাসায়, আমার আব্বা এটা দৌড়ে গিয়ে তাদের এটা সাহায্য করার চেষ্টা করতো। জি। তারপর কেউ যদি অসুস্থ হইতো আর যতটুকু পারতো আমার বাবা চিকিৎসা দিত, যেটা পারতো না তাদেরকে হাসপাতালে নিয়ে গিয়ে সেবা দেওয়ার চেষ্টা করছিল। আচ্ছা, আপনি যে বললেন একটু আগে যে আপনি স্কুলে বাবার ভয়ে একবার স্কুলে দৌড় দিয়ে গেলেন, মানে পড়াশোনাতে তেমন একটা আগ্রহ ছিল না আপনার? না, পড়াশোনায় আগ্রহ ছিল। আচ্ছা, পড়াশোনায় আমি খুব ভালো আগ্রহ আমার ছিল। আমার স্যাররা আমাকে খুব ভালোবাসতেন। কতদূর পর্যন্ত পড়তে পারলেন? শুধু এসএসসি পাস করছি। যেদিন আমার বয়স হলো 16 বছর পূর্ণ হয়েছে সেদিনে আমার নার্সিংয়ের লাস্ট ডেট দরখাস্ত করা। আচ্ছা আচ্ছা, মানে আপনি কি আগে থেকে জানতেন যে নার্সিংয়ে পড়বেন আপনি বা নার্সিংয়ে যাবেন, এরকম কোনো চিন্তা ভাবনা ছিল? আমার একদিন হাত কাটা যায়, এইটা আচ্ছা, একটা ইয়ে হয়, এখানে একটা লোহা ঢোকে। আমি তখন আব্বা আমাকে নিয়ে যায় হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পরে আমি দেখি যে নার্সরা খুব সুন্দর লাল, সবুজ, কমলা রং ড্রেস পরা, ওইটা আমার সাদার উপরে, ওইটা আমাকে খুবই ভালো লেগেছে। আচ্ছা, কত বছর বয়স তখন আপনার? আমি তখন ক্লাস 9-এ পড়ি। আচ্ছা, তখন থেকেই চাইতেন যে নার্স হবেন? জি। বাবার চাওয়া কি ছিল? আমি একদিন এনটিসিতে গেছিলাম। আচ্ছা, আমি যখন ওই আপুদের সাথে কথা বলতাম, তো একদিন এক আপু আমাকে হোস্টেলে নিয়ে গেছে। ওনাদেরকে
খুব ভালো লাগতো মনে হয়। আমার স্বাস্থ্য একটু ভালো ছিল, মানে ওরা আর কি মুখটা সবসময় আমার হাসি হাসি খুশি ছিল। ওরা আমাকে হোস্টেলে নিয়ে গেছিলেন, নিয়ে গিয়ে ওখানে ভাত খাওয়াইছেন, আমার মনে আছে বেগুন দিয়ে, বেগুন আলুর তরকারি দিয়ে ভাত খাওয়াইছেন, আরও সাথে মাছ ছিল। তো ওই দিন থেকে আমার মানে তারপর থেকে আরো বেশি আর কি আমার আগ্রহ। জি জি, আপনার পরিবারে আর কে লেখাপড়া করতো? আপনার বড় কেউ লাইক এরকম হতে পারে যে ইন্টারমিডিয়েট পাস করছে বা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছে, এরকম কেউ আছে আপনার পরিবারে? না, এরকম কেউ নাই। আমার আব্বা একা, এক ভাই এক বোন। আচ্ছা। আমার হলো যে বড় ভাই, ওই যে আমার ইমিডিয়েট বড় ভাই। জি, উনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন? আমার বড় ভাই পরীক্ষা দিতে পারেন নাই, এর মধ্যে মালয়েশিয়া চলে গেছে। মালয়েশিয়া চলে গেছে। ঠিক আছে, আমরা আপনার গল্প বিস্তারিতই শুনতে চাই আপনার কাছ থেকে, বিশেষ করে বিবিসির এই জরিপের পর তো আপনাকে সারা বাংলাদেশ চিনেছে। তো আমি কিন্তু পাস করছি, ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি এসএসসি পাস করার পরে নার্সিং এ গেছি, নার্সিং এর থেকে আমি হলো ইন্টারমিডিয়েট পাস করছি। আপনি মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছেন যতটুকু আমরা আপনার সঙ্গে সম্পর্কে জেনেছি, কিন্তু আজকে আরো অনেকটা জানতে চাই। তার আগে ছোট করে যতটুকু জানি সেটা একটু দর্শকদের জানিয়ে আসবো। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এর 2024 সালের প্রকাশিত বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী 100 নারীর তালিকায় স্থান পেয়েছেন আমাদের আজকের অতিথি, বাংলাদেশের রিক্তা আক্তার বানু, যিনি পেশায় একজন নার্স। বিজ্ঞান, স্বাস্থ্য এবং প্রযুক্তি বিভাগে স্থান পেয়েছেন তিনি। বিবিসির এই তালিকায় বিশ্বের বিভিন্ন প্রান্তের এমন সমস্ত নারীকে স্থান দেওয়া হয়েছে যারা তাদের কঠিন পরিস্থিতি এবং প্রতিবন্ধকতা সত্ত্বেও সমাজে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছেন। রিক্তা আক্তার বানুর মেয়ে অটিজমের সেরিব্রাল পালসিতে আক্রান্ত। তিনি তার মেয়েকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষ মেয়েকে ভর্তি করাতে অস্বীকৃতি জানায়। পরে রিক্তা আক্তার বানু তার জমি বিক্রি করে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। রিক্তা আক্তার বানুর লার্নিং ডিসএবিলিটি স্কুলে এখন 300 শিক্ষার্থী আছে। স্কুলটি প্রতিবন্ধকতার বিষয়ে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে ইতিবাচক ভূমিকা রেখেছে। স্কুলটি প্রাথমিকভাবে অটিস্টিক বা শেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকা শিশুদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল, কিন্তু এখন স্কুলটি বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক এবং শারীরিক প্রতিবন্ধকতা থাকা শিশু শিক্ষার্থীদের সেবা দিয়ে থাকে। বাংলাদেশের উত্তরাঞ্চলের এক প্রত্যন্ত গ্রামে বাস করেন নার্স রিক্তা আক্তার বানু। কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স তিনি। আমরা আপনার সম্পর্কে একটু বলছিলাম, তো এই নার্স হওয়ার গল্পটা একটু আসতে চাই। কিভাবে হলেন আপনি? ওই যে বলছিলেন এসএসসি পরীক্ষার সাথে শেষ দিন বা কিছু একটা। হঠাৎ এক সময় সার্কুলার পাই, সার্কুলার পাওয়ার পরে দেখি যে মানে 31 তারিখ লাস্ট ডেট, যদি 30 তারিখ লাস্ট ডেট হয় তাহলে আমার হতো না। তখন আমি আবেদন করি, পরে আমার ইন্টারভিউ কার্ড আসে, ইন্টারভিউ পরীক্ষা যখন আমি দিই তখন আমি সেখানে ফার্স্ট হই। বাহ। ভাইবাও আমি সেখানে ভালো ফার্স্ট হয়েছি। আমি বোর্ডে আমি দাঁড়ে মানে বলে দিছি, একটা অঙ্ক ছিল, অঙ্কটা আমি দাঁড়ে বলে দিছি যে। কোন হাসপাতালের হলেন আপনি নার্স? আমি সদর হাসপাতাল কুড়িগ্রাম। কুড়িগ্রাম সদর হাসপাতালে। কত সালের দিকে জয়েন করেছেন? কত সালে? আমি জয়েন করছি জানুয়ারি মাসেই। আচ্ছা, তার মানে 89-90 দিকে। আপনি এই যে বললেন যে পোশাক দেখে ভালো লাগলো, কিন্তু নার্সদের তো আসলে খুব কঠিন পেশা আমি যতটুকু জানি। ঢোকার পরে কেমন লাগছিল? না, আমি তো পোশাক দেখেছি এবং আমি তাদের যে কাজগুলো সেগুলো দেখেছি। আমি তো কাজটাও দেখেছি, কঠিন মনে হয়নি তখন? আমাকে খুবই ভালো লাগছে। আচ্ছা, আর কাজটা ভালো লাগছে জন্যই আমি কিন্তু মানে এটা সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, তো কি করলেন আপনি? চাকরিতে যাওয়ার পরে কেমন অভিজ্ঞতাগুলো কেমন শুনি? বিভিন্ন রকমের লাইক এই যে কাটাছেঁড়া থেকে শুরু করে। আমি যখন আমাদের তো 3 মাস ঘরে রাখি, মানে ইয়েতে রাখে, প্রভিশন পিরিয়ড রাখে। তারপর আমাদেরকে একদিন নিয়ে গেল। আমরা যেদিন প্রথম দিন যাই, আমি প্রথম দিন গিয়েই রোগীকে ভেইনে ইঞ্জেকশন দিছি। আমাদের একজন সহকারী ব্রাদার, উনি আমাকে ইঞ্জেকশন দেওয়া শিখাচ্ছেন। তখন সবাই আইএম দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি আইভিটাই দিয়ে ফেলছি। আইভিটা যেটা কঠিন ওটাই আমি দিছি। আমার সেই ব্রাদারের নাম আরিফুল্লাহ, উনি আমাকে শিখেছেন। তারপর তখন থেকে আমি মোটামুটি সব ধরনের কাজ করছি। ভালো লাগছিল কাজ করতে তখন? হ্যাঁ, ইনশাআল্লাহ আমাকে সব ভালো কাজ করতে ভালো লাগছিল। কিন্তু প্রথম যখন আমি
একটা রুগীকে দেখি, একটা রুগীকে ডিএনসি করে আমাদের স্যার, ডিএনসি করার জন্য নিয়ে যায়। ওখানে স্যার ছিলেন অ্যানাস্থেসিয়া। তো ওই রুগী আমাকে বলতেছে যে আপা আমরা তো আপনারাই তো আমাদের সব কিছু, আল্লাহ তো আগে, আপনারা সব কিছু, তো আপনারা একটু দেখিয়েন। তো এই রুগীটা বলার সাথে আমি নিজে অজ্ঞান হয়ে পড়ে গেছি। আচ্ছা, পরে সবাই মিলে ধরে আমাকে, পরে আমি জ্ঞান ফিরে আর কি, তারপর থেকে আর আমার কোনো সমস্যা হয়নি। এই নার্সিংয়ে জব করার পাশাপাশি বিয়ে শাদী হলো, লেখাপড়া হলো, সবকিছু তো এটার সাথে পাশাপাশি, নাকি বিয়ে শাদী আগেই হয়েছে? আমার হলো নার্সিং, এটা আমরা প্রশিক্ষণ, আচ্ছা, আমাদের 4 বছরের প্রশিক্ষণ হয়। আচ্ছা, আমরা 4 বছরের প্রশিক্ষণ দিই। প্রশিক্ষণ দেওয়ার পর আমার বিয়ে হয়। আচ্ছা। তো বিয়েটা কিভাবে হলো, মানে পারিবারিকভাবেই বিয়ে হলো? হ্যাঁ, বলা চলে পারিবারিক। মানে আমি সার্ভিস করতাম টিডিএস নাম একটা, টিডিএস হোম সুইজারল্যান্ড, মানে টেরিডিয়াস হোম সুইজারল্যান্ড। জি। আচ্ছা, ওখানে বিদেশিদের ইয়ে। ওখানে পরিচয় হয় আপনার হাজবেন্ডের সঙ্গে নাকি? না, আমার হাজবেন্ডের সাথে পরিচয় নেই, ওদের পরিবারের ওর 2 বোন আসে। আচ্ছা। আচ্ছা, সো বিয়ে হয়ে গেল আপনার, এবং বিয়ে হয়ে যাওয়ার পরে কি সংসার জীবনটা কেমন ছিল? জি, চলছিল মোটামুটি ভালোই চলছিল। আচ্ছা। তারপর আমার ছেলে হয়, আবার মেয়ে যখন আমার সরকারি সার্ভিস শুরু হবে, অ্যাপয়েন্টমেন্ট পেলাম, সেই সময় আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, আমার মেয়েও গর্ভে আসে। আচ্ছা। আচ্ছা, প্রথম ছেলে যে হলো, তো ওর মধ্যে কোনো সমস্যা ছিল না? না, সমস্যা, সে সব দিক থেকে ওকে ছিল? জি, ভালো। আমি আপনার এই মেয়ের গল্প থেকে একটু যেতে চাই, একদম বিস্তারিত। আপনার মেয়ে হওয়ার পরে নিশ্চয়ই প্রথম দিনই আপনি বুঝতে পারেন নাই যে অটিজমে আক্রান্ত বা কোনো কিছু। কি হয়েছে, গল্পটা কি একটু বলেন তো আমাকে। বললে এখন তো অনেক বাচ্চারে অনেক ধরনের সমস্যা, আচ্ছা। কিন্তু আমার তেমন কোনো সমস্যাও ছিল না। জি। সামান্য একটু সময় লাগতো, এই সময় লাগছিল। এইটুক সময়ের মধ্যে যে ডাক্তার আমাকে বলছিল যে বাচ্চা যেহেতু কান্না করেনি, তাহলে এ বাচ্চা হলেও আপনার ইয়ে হবে, বাত অ্যাসফিক্সিয়া হবে। কি হবে? বাত অ্যাসফিক্সিয়া, অর্থাৎ জন্মের সাথে এটা শ্বাসকষ্টের ইয়ে হচ্ছে, আচ্ছা। আর তার সাথে সেরিব্রাল পালসি হবে, তাই বলছে। এটা কি জন্মের পরপরই বলে দিয়েছে আপনাকে? হ্যাঁ, বলছে। আচ্ছা, আচ্ছা। তারপর আমি অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, ইয়ে করছি। পরে ও কি করতো? বাচ্চাটা 8-10টা বাচ্চার থেকে নিশ্চয়ই আলাদা ছিল? না, ওর সবকিছু স্বাস্থ্য সবকিছু ভালো ছিল, শুধু মাথার সাইজটা একটু ছোট ছিল। মাথার সাইজটা ছোট ছিল? আচ্ছা। কিন্তু ওকে দেখলে কেউ বুঝবে না যে এর ডিসেবিলিটি আছে এখন। আচ্ছা, ওকে। একটা তো হলো যে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ডাক্তারের কাছে বিভিন্ন রকমের পরামর্শ নিচ্ছেন, এটা তো এক ধরনের যুদ্ধ। আরেকটা যুদ্ধ সেটা হচ্ছে যে এই যে সমাজের লোকজন, আশেপাশের লোকজন, পরিবারের লোকজন কি বলতো? না, তখন কেউ কিছু বলেনি। হ্যাঁ। আর আমার মেয়েকে দেখে তো সবাই বুঝতো না, বুঝতে পারতো না। আচ্ছা, যতক্ষণ আমরা বলি নাই, ও যতক্ষণ কথা বলেনি ততক্ষণ, এখন পর্যন্ত ততক্ষণ বোঝে না। আচ্ছা। বা যদি লালাটা পড়ে, তখন হয়তো মনে করে যে কেউ যে মা এত বড় বাচ্চার লালা পড়ে, তখন একটু আগ্রহ তৈরি হয়। হ্যাঁ। তারপরে যখন কথা বলে, কথা বলতে গিয়ে তখন মানুষ জিজ্ঞেস করে ও কি পাগলি, এই আর কি। আচ্ছা, মানে এর আগে এরকম কোনো বাচ্চা আশেপাশে ছিল কুড়িগ্রামে, বা যাদেরকে দেখে? হ্যাঁ, বাচ্চা তো বুঝতে অনেক পারতেন? প্রতিবন্ধী বাচ্চা আছে, আচ্ছা, অনেক প্রতিবন্ধী বাচ্চা আছে। যেমন আমার এই বাচ্চার সাথে, আমার এই বাচ্চার জন্মের 6 মাস পর আরেকজনের বাচ্চা এরকম হয়, তখন তার শ্বশুর বাড়িতে তাকে অ্যালাউ করে না। আচ্ছা, তখন আমি বলছিলাম যে তোর বাচ্চাটাও আমার এখানে রেখে যা। হ্যাঁ, কি হয়েছিল মহিলার ক্ষেত্রে একটু বলেন তো। ওর শ্বশুর বাড়িতে প্রতিবন্ধী বলে মেনে নেবে না। আচ্ছা। তখন আমি বলছিলাম যে তোর বাচ্চাটাকে আমাকে দিস, মানে মহিলাকেও মেনে নেবে না? মহিলাকেও মেনে নেবে না। ও মানে তখন আর কি গ্রামের ইয়ে তো, মায়ের কথা শুনতো, বা মানে এ ধরনের আর কি, মহিলাদের প্রতি তো টর্চার ছিল আগে। তো আপনি এই যে কথাটা মহিলাকে বললেন যে তোর বাচ্চা আমাকেও দিয়ে দিস, মানে এটা তো আপনার থাকে না, আপনি তো শ্বশুর বাড়িতে থাকেন, মানে এটা কোন সাহসে কিভাবে না, বিষয়টা তখন আসলো? আমি সার্ভিস করি। ও
ও তো আমার তো একটা নিজের রোজগারের ব্যবস্থা আছে কিছু একটা। সার্ভিস করি এবং আমি ইয়েতে থাকি, বাইরে থাকি। আচ্ছা, আপনার স্বামীর রেসপন্স কি ছিল আপনার এই যেরকম এরকম একটা বাচ্চা হলো? আমার স্বামীর কলেজার টুকরা সে। আচ্ছা, আমার স্বামী আমার মেয়েকে সবসময় যখন কারো কাছে স্থান হইতো না, কলেজে স্কুলে স্থান হয়নি, তখন আমার মেয়ে কিন্তু বেড়ে উঠছে কলেজে, বলা চলে। সেটা তো অনেক পরের গল্প, কিন্তু ছোটবেলায় একটা বাচ্চা হলে মেয়েদের ক্ষেত্রে তো আমরা অনেক ধরনের চিন্তা করি যে মেয়েটা বড় হবে, মেয়েটা এরকম, বিয়ে শাদীর কথা মাথায় আসে, বিভিন্ন কিছু মাথায় আসে। তো আপনার কাছে এই প্রশ্নগুলো করার কারণটা হচ্ছে যে এটা তো বাপ মায়েরও একটা বড় ধরনের মানসিক যুদ্ধ, নিজেদেরকে প্রস্তুত করা। আপনারা কি করতেন? একজন প্রতিবন্ধী যে মানুষ করা কত যে জ্বালা, কত যে কষ্ট, যেহেতু আমার ঘরে আছে আমি বুঝি। 8-10টা সাধারণ বাচ্চা মানুষ করা যায়, কিন্তু একটা প্রতিবন্ধী সন্তান মানুষ করা অনেক কষ্ট। এবং প্রতিবন্ধী সন্তানের মা আমার মনে হয় এক মুঠ ভাত খেলেও সে তৃপ্তি সহকারে খেতে পারে না, যত কোরমা পোলাও হোক। হ্যাঁ, কেন খেতে পারে না? হয়তো খেতে বসছে, এই মুহূর্তে বাচ্চাটা কান্না করলো, বা খেতে বসছে বাচ্চাটা সেখানে ডিস্টার্ব করলো, এমন ডিস্টার্ব করলো যে আর তার খাওয়া হইল না। রাত বেরাতে ঘুম হয় না, রাত বেরাতে ঘুম হয় না। তারপর তো অন্যান্যদের ইয়ে আছে, কারোর সাথে খেলতেও যায় না, সারাক্ষণ মা বাবা, ঘর আর সংসার, এটুকুর মাঝে। তো আপনার সমস্যা হতো না যে নার্সিং চাকরি বাকরি করা, আবার বাচ্চা সামলানো? কি করতেন? আমি যখন অফিসে যেতাম, আমার মেয়েকে যখন ইয়ে করতো, তখন তো আমার হাজব্যান্ড বাসায় ছিল, বা আমার মা যেত, বা আমার ননদরা বা এরা যেত, বা কাজের মানুষ ছিল। একটা কাজের মেয়ে আমার মেয়েকে খুব যত্ন করছে, একটা না 2-3টে কাজের মেয়ে আমার মেয়েকে খুবই যত্ন করছে, খুবই। আমরা তাকে মানুষ রাস্তাঘাটে গেলে বা কোথাও গেলে বলতো যে এটা আপনার বড় মেয়ে, কাজের মেয়েকে বলতো। মানে আমার চেহারার সাথে ওর চেহারারও একটু মিল ছিল, তো আমার মেয়েকে খুবই ও ভালোবাসত। কথা বলতে পারে আপনার বাচ্চা? হ্যাঁ, কথা বলতে পারে, কিন্তু কিছু কথা অস্পষ্ট হয়। যেমন বলবে আব্বু যেইছে, ভাইয়া নাই, আচ্ছা, আখি আছে মানে ভাবি আছে, ময়নার আম্মু, এটা স্পষ্ট। আর তারপর আম্মু অফিস, মানে আম্মু অফিসে গেছে, হ্যাঁ আম্মু অফিস গেছে, এটা বলবে, কিন্তু একটু দেরি হবে, আম্মু অফিস গেছে। আমরা যে ছোটবেলায় এরকম একটা বাচ্চা হলে বিভিন্ন ট্রেনিংয়ের কথাবার্তা শুনি, যে যারা অভিভাবক আছে, বিশেষ করে আমাদের শহরে যারা বসবাস করে, তারা কিন্তু বিভিন্ন রকমের ট্রেনিং নেয়। আপনি ওই সময়টাতে কারো কাছ থেকে শিখেছিলেন যে বাচ্চাকে কিভাবে মানুষ করতে হবে, এই ধরনের বাচ্চাকে, নাকি সব নিজে নিজেই? না, আমি এগুলো সব নিজে নিজেই ইয়ে করছি, ওই সময় কোনো ইয়ে নেইনি। আর আমি যেহেতু স্বাস্থ্যসেবার সাথে জড়িত, হ্যাঁ, সেহেতু আমাকে ওই ধরনের ইয়ে নিতে হয়নি অবশ্য। কিন্তু আমি অনেক পরে আর কি আমি একটা ট্রেনিং নিছি। আচ্ছা, তো মনে হয় এটা ভুল হয়ে গেল ওই সময়টাতে বাচ্চাকে নিয়ে যদি ওই ছোট বয়সী ডাক্তারের কাছে দেওয়া, স্কুলিং শেখানো হতো বা বিষয়গুলো, তাহলে তো আরো একটু ডেভেলপ হতো। ছোটবেলায় ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। নিয়ে গেছেন? কি বলেছে ডাক্তার? ডাক্তার বলছে যে এটা মানে বড় হলে ভালো হবে, বা ভালো হবে সরাসরি বলেনি, ডেভেলপ হবে কিছুটা। আচ্ছা, তো ডাক্তাররা যেভাবে বলছে তার চেয়ে অনেক অনেক ডেভেলপ আমার মেয়ে। কি করতেন আপনি একটু ডেইলি রুটিনটা বলেন তো, ওই বাচ্চাকে কিভাবে মানুষ করছেন? আমার মেয়ে হাঁটা চলা করতো না, তখন আমি প্রত্যেকটা জয়েন্ট তার মানে মেসেজ করতাম। আচ্ছা, তারপর আমার মেয়ে দেখছি যে লালা পড়ে, মানে কথা বলতেছে না, তখন আমার মেয়ের হলো ইয়ে চামচ দিয়ে জিহ্বা আমি চাপ দিয়ে ধরতাম। আচ্ছা, তাহলে জিহ্বাটা তোলার চেষ্টা করবে, তখন জিহ্বাতে শক্তি আসবে। আচ্ছা, তারপর মানে ব্যায়াম, যত প্রকার ব্যায়াম আছে প্রত্যেকটা জয়েন্ট তাকে এভাবে, এই হাঁটু এদিকে, এ পা এদিকে করার পরে আমার মেয়ে ইনশাআল্লাহ মানে অনেক অনেক বলতে ওর হাঁটায় বা চলাফেরায় কোনো খুঁত নেই। আচ্ছা, যেভাবে বলছিল, কিন্তু আমার মেয়ের আর কোনো হাঁটা চলাফেরা দেখলে বলবেন না যে এই মেয়ে প্রতিবন্ধী।
আচ্ছা। কিন্তু লালাটা যদি না পড়ে তাহলে বুঝতেই পারবেন না যতক্ষণ ও একটু কথা বলে নেই। কিন্তু যখন বলবে যে আম্মু ময়না, তখন আপনারা বুঝবেন না যে প্রতিবন্ধী। ওকে। কিন্তু ওর বর্তমান মেইন সমস্যাটা ওর হচ্ছে ওই লালা পড়াটা। আচ্ছা। এমনি তখন বলছিলেন যে পরিবারে অন্য একটা পরিবারে মাকেই দোষ দিয়েছে বা সন্তানকেই রাখতে এটা তো সবাইকে কোনো না কোনো কারণে কখনো কখনো বলে। হ্যাঁ, আপনার ক্ষেত্রে কি হয়েছিল না, আপনার পরিবার আপনার মেয়ের ক্ষেত্রে কতটুকু সহযোগিতা করছিল? আমার পরিবার, আমার হাজবেন্ডের পরিবার করছে, কারণ আমার দেবররা এখন পর্যন্ত আমার মেয়ে ভাত খাচ্ছে যে প্লেটে, ও যদি মাংস মানে কামড়ায় আর যদি সামনে গেছে, ওর ছোট আব্বাকে ছোট আব্বা বলবে, চাচুকে ছোট আব্বা বলবে, আর মেজো জন আছে মেজব্বা বলবে, মেজব্বা বাবা, বাবা বলবে ছোটটাকে, বা লিখন নয় বাবা। মানে সবাই অনেক আদর দিয়ে মানুষ করতেছে। হ্যাঁ, ইনশাল্লাহ। ওরা এখনো পর্যন্ত আমার মেয়ে যদি একটা মাংস, বললাম তো যে খাইতেছে, একটা মাংস মানে মুখ থেকে ইয়ে করছে, খাবে না। ওর ছোটব্বা যদি এসে বলছে যে আম্মু একটু দাও, ওর সাথে সাথে ওর ছোট আব্বাকে খাওয়াই দিবে। খুবই ভালো। তার মানে পরিবারের সবাই মিলে ওর পালসটা বুঝেছে এবং এর খুব চমৎকার একটা আন্তরিক পরিবেশে বড় হচ্ছে। কিন্তু পাশাপাশি এটাও সত্য যে আপনি যে গল্পটা বললেন যে এরকম বাচ্চা হয়েছে, বাচ্চাকেও নিবে না, বাচ্চার মাকেও নিবে না। গ্রাম অঞ্চলে আসলে এরকম বাচ্চা হলে কি ধরনের বিশ্বাস করে মানুষ? এটা অভিশাপ। এটা আমরা যেহেতু নদী ভাঙন এলাকা, আমাদের ওখানে আয়োডিনের অভাব আছে, অনেক কিছু, কিন্তু মানুষ সেটা বোঝে না। মানুষ মনে করে যে এটা অভিশাপ, কিন্তু অভিশাপটা আসে হলো টর্চার থেকে। পারিবারিক টর্চারও আছে। কি ধরনের টর্চার? যেমন শ্বশুর বাড়িতে তাকে বিভিন্ন ধরনের বাচ্চা পেটে আসলে, কিন্তু মাকে আমরা বর্তমান যুগে মাকে আমরাই বলি, আমি বলি যে মাকে কোনো ধরনের আপনারা মানে উত্তেজনামূলক কথা বলবেন না, মাকে কখনো গালিগালাজ করবেন না, মাকে ভালো খেতে দিবেন, বিছানায় 2 ঘন্টা। যেমন আমরা এন্টিনেটাল চেক আপ করি, শাশুড়িকে বলি যে তোমার শাশুড়িকে এর পরের বার নিয়ে আসবে, যদি নাও আসে বা সেপারেট খায়, তারপরে তুমি 2-3 দিন একটু তরকারি দিবা, একটু আদর করবা, আদর করে বলবা যে মা চলেন তো যাই হাসপাতাল, দেখিয়ে আসবেন। আমরা এগুলো শিখিয়ে দিই। শাশুড়িকে আনলে কি হয়? মানে শাশুড়ি টর্চার তো সেখান থেকেই শুরু। ওনাকে বুঝাই দেন যে এটা করা যাবে না, যে এটা করা যাবে না, ওকে আপনি আপনার মেয়ের মতো একটু দেখবেন, বাচ্চাটা তো আপনার, এই মেয়েটা হলো অন্যের ঘরে, কিন্তু বাচ্চাটা কিন্তু আপনার। আমরা কিন্তু এভাবে অনেক কিছু বুঝাই, বলি যে যদি ওর ইয়েতে অনেক কাজ থাকে, আপনারা কমপক্ষে দিনে ওকে 2 ঘন্টা রেস্টে দিবেন। তো পোয়াতি বলে যে ঘুম আসে না, মানে মা বলে, গর্ভবতী মা বলে যে ঘুম আসে না। আমরা বলছি যে যদি ঘুমও না আসে, শোনেন চাষি, যদি ঘুমও না আসে, অন্তত এমনিতে 2 ঘন্টা শুয়ে থাকবে। কারণ মায়ের হৃৎপিণ্ড যে রক্তটা ইয়ে করে, হার্টবিট ইয়ে করে, সেই হার্টবিটটা সন্তানটাও রেস্ট থাকে। তো আপনারা যদি তাকে রেস্ট না দেন, তাহলে বাচ্চাটাও কিন্তু পেটের ভিতর দৌড়াইতে থাকবে, মাও যতক্ষণ দৌড়াবে বাচ্চাটাও ততক্ষণ দৌড়াবে। আমরা এভাবে অনেক কিছু বুঝাই দিই এবং খাবারের কথাটা বলি। ঠিক আছে, আপনার ঘরে খাবার নেই, মাছ মাংস নেই, কিন্তু কচু কিছু তো আছে, আপনি একটু পরিমাণ বেশি করে দিবেন। ওকে একটু বাড়িতে ডিম বিক্রি করেন, ওকে একটা ডিম দিবেন, অন্য জিনিস দেওয়ার দরকার নেই। মেয়ের কথা শুনছিলাম এবং সে সময় একটা যুদ্ধর কথাই বলছিলাম যে মেয়েকে নিয়ে একরকমভাবে একটা স্ট্রাগল শুরু হয়েছিল আপনার, সে জায়গাটা আসবো। কিন্তু আরেকটা স্ট্রাগল করছিলেন, যেটা আমরা সে সময় বলছিলাম, আপনার পড়াশোনা। আপনি পড়াশোনাও কন্টিনিউ করে গেছেন, আপনার এইচএসসি নার্সিংয়ের পরে এইচএসসি করেছেন, মাস্টার্সও করেছেন, সব কিছু সমন্বয় করতেন কিভাবে? কষ্ট তো হতো নিশ্চয়ই অনেক, কিন্তু গল্পটা একটু শুনতে চাই। হ্যাঁ, আমার যখন সরকারি সার্ভিস হয় তখন হলো যে আমি তো সেপারেট থাকি, তখন আমি সদর হাসপাতালে থাকি। তো আমি খুব ভোরে উঠতাম। মেয়েকে আপনার সাথেই থাকতো নাকি? মেয়ে আমার সাথে থাকতো। আচ্ছা। এমনও দিন গেছে যে আমি হয়তো আমার বাসায় কেউ নেই, আমি আর আমার মেয়ে আছি, মেয়েকে নিয়ে বাথরুমে যেতে হইতো।
কারণ আমার মেয়ে প্রতিবন্ধী, যদি ওখানে রেখে যায়, যদি কেউ এসে বা মেয়েকে নিয়ে যায়, এই জন্য মেয়েকে কোলে নিয়ে বাথরুম করতাম। এটা মনের ভিতর একটা ভয় ছিল। আর আমি খুব ভোরে উঠতাম। এখন আমি খুব মানে অসুস্থ, এখন একটা কাপ ধরতে গেলেও আমাকে একটু ভয় লাগে যে যদি হাত থেকে পড়ে যায়। আবার সবসময় না, যখন ব্যথা, আমি তো মানব সেবা এবং এই প্রতিবন্ধীদের করতে আমি রিউমেটিক আর্থ্রাইটিসের রুগী হয়ে গেছি। যে আমার প্রতিটা জয়েন্ট, যে কালকে একটু হয়েছে, যে প্রতিটা জয়েন্ট কালো হয়ে যায় এবং হলো যে এর চেঞ্জ হয়ে যায় এবং আমার চেহারাও চেঞ্জ হয়ে যায়, মানে কালো হয়ে যায় এরকম। তো আগে আমার এগুলো কোনো ছিল না। আমি সকল ধরনের কাজ করতাম। বললাম যে আমার কাজে কোনো অনীহা ছিল না, যত বড় কাজ হোক সে কাজটা আমি ঠিকই করব। তো খুব ভোরে উঠতাম। বাচ্চা আমার ঘুমে থাকা অবস্থায় আমি রান্না বাড়ি করতাম, বা রান্না উঠে দিয়ে আমি হয়তো পড়াশোনা করছি, বা এমন হয়েছে যে আমি রাত 3টার দিকে উঠছি, উঠে পড়াশোনা করছি, করার পরে এখানে রান্না উঠে দিছি। রান্নাবাড়ি আমার যখন শেষ হয়ে গেছে, আমি তখন সব কিছু করে নিয়ে তারপর আমার মেয়ে উঠছে, আমি রেডি হয়েছি, হয়তো মেয়ে উঠছে, তখন মেয়েকে আমি গোছাই নিছি, নিয়ে রেডি করে আমি মেয়েকে খাওয়াইছি, আমি খেয়েছি। খাওয়ার পরে আমরা হসপিটালে গিয়েছি। হসপিটালে আমার হসপিটালে কুড়িগ্রাম সদর হাসপাতালে আমি খুব আন্তরিকভাবে সার্ভিস করছি। আমাকে ডাক্তাররা মানে কনসালটেন্ট, তারপর হলো অ্যানাস্থেসিয়া, আমি ওটিতেও কাজ করতাম। আচ্ছা, আমার অপারেশন থিয়েটারে আমি বেশিরভাগ কাজ করেছি, স্টুডেন্ট লাইফেও তাই, এবং অপারেশন থিয়েটারে আমাকে খুব করতো। অপারেশন থিয়েটারে কাজ করছি। ওখানে আমার মেয়েকে যদি আমি খাওয়াইতে পারি নাই, ওটিতে কাজ চলছে, তখন সার্জনরাই বলতো, ওখানকার আয়াকে বলতো যে মণিকে, ওকে মণি করে ডাকতো, মণিকে ওখানে খাওয়াই দাও, তুমি মণিকে খাওয়াই দাও, রিক্তা এখানে কাজ করতেছে, তুমি মণিকে খাওয়াই দাও, বা কেউ বলতো দৃষ্টিমণিকে খাওয়াই দাও। তখন ওখানকার আয়ারাই খাওয়াইতো আমার জন্য। আমি কুড়িগ্রাম সদর হাসপাতালে খুব ভালোই মানে সহযোগিতা পেয়েছেন সবাই। জি। স্কুলের ঘটনাটা কি ছিল? স্কুলে কবে ওকে ভর্তি করাতে চাইলেন, বা কি হয়েছিল আসলে? আমি স্কুলে যখন প্রথম আমি কুড়িগ্রামে যখন ছিলাম, কুড়িগ্রামে একটা স্কুলে দিয়েছিলাম, সেখানে কিন্তু ওরা আন্তরিকের সহিত, ওটা প্রতিবন্ধী স্কুল ছিল শহীদ বাংলাদেশের, তো ওরা কিন্তু আন্তরিকের সহিত আমার মেয়েকে করতো। ওখানে যে আয়া ছিল, ওই আয়ার সাথে আমি করছিলাম, মেয়েকে রেডি করে রাখতাম, খাবার রেডি করে রাখতাম, ওখানে নিয়ে যেত। আবার যখন স্কুল ছুটি হতো, ওদের আবার ছিল যে বাসায় পৌঁছায় দিবে। তখন আমার অফিসটা শেষের দিকে যদি না হতো, 2 ঘন্টা আগে ওরা আমাকে, বা 1 ঘন্টা আগে আমাকে পৌঁছে দিয়ে যেত অফিসে। অফিস থেকেই নিয়ে যেত, অফিসে আবার পৌঁছায় দিত। তারপর একটু ভালোর আশায় আমি যেহেতু আমার হাজব্যান্ড ট্রান্সফার নেই, গোলাম নবী মহিলা ডিগ্রি কলেজ পাশে সার্ভিস করে, আমার শ্বশুরবাড়িও পাশে, মনে করলাম যে এখানে হয়তো ওই হাসপাতালে হয়তো একটু ভালো কিছু হবে। তখন আমি ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে আমার মেয়েকে ওই স্কুলে ভর্তি করে দেব। আমার হাজব্যান্ড বলল যে ওখানে আমাদের পাশে স্কুল আছে, আছে, আমি ওখানে সার্ভিস করি, ওখানে থাকবো। তখন আমি ওখানে ট্রান্সফার নিয়ে আসি। আসার পরে তো স্কুলে দিলাম মেয়েকে নিল। প্রথমবার বলল যে এই বাচ্চাকে তো ভর্তি করায় না। আমি বললাম যে রাখেন, এদের সাথে একটু হবে। তো 2-4 দিন যাওয়ার পরে বলল যে আপনার মেয়েকে এখন না, আরও বড় হলে দেন। তখন পরের বার আবার দিলাম, আবারও পরের বার 8 সালে ওরকম হলো। বলল যে একে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? যে প্রতিবন্ধী বাচ্চা, একে কে শিখাবে, এই করবে। তখন আমি গেলাম, মানে, এবং ছোট এটা বলল, মানে তারা নিবে না,
মানে একটু অনীহা, মানে তাদের ভাষায় আমি বুঝেছি যে এটা আমার মেয়েকে নিবে না। তারপর আমি 2009 সালে আবার দিই। যখন 2009 সালে দিতে যাই তখন বলছে এর সাথে একেভাবে দিলে হবে না, এর সাথে আয়া লাগবে, এই লাগবে। তখন আমি আমার মেয়ের বান্ধবী, ওরাই বান্ধবী হয়ে গেল। যখন আমার মেয়ের সাথে বান্ধবী হয়ে গেল, ওই মেয়েটাই প্রতিদিন আমার বাসায় আসে, আসলে আমি খাইতে দিই। ও আবার আমার মেয়েকে সাজায়, ও আমার বাসায় সাজে। মানে আমার মেয়ের জন্য আমি একটা ড্রেসিং টেবিল করছি, ছোট ছোট বলতে নিচু করছি। ড্রেসিং টেবিল ঠিক আছে, কিন্তু ইয়েটা ছোট করছি। ডাক্তার বলছিল যে ওকে একটা ড্রেসিং টেবিল করে দেন, ও তখন জিব্বা এরকম করবে বা ইয়ে করবে, তখন ওর স্পিচ থেরাপিটা ভালো হবে। আয়না দেখবে, আয়নাতে বিভিন্ন ধরনের মুভমেন্ট আসবে, ও এগুলো করবে। যার কারণে ওইভাবে একটা ড্রেসিং টেবিল করা হয়েছে। তখন ওরা ড্রেসিং টেবিলের উপর সব থাকে, ওরা দুইজন সেজে গুজে খাওয়া দাওয়া করে সেজে গুজে স্কুলে আমার হাজব্যান্ড ওকে ওদের মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যায়। ওখানে গিয়ে বাদাম কিনে দেয় বা ঝালমুড়ি বা যেটাই হোক, অথবা ওদেরকে দিয়ে আসে, দোকানদারকে বলে আসে যে এটা, ঝালমুড়িওয়ালাকে বলে আসে যে ওদেরকে এটা দিও, তখন দেয়। পাশাপাশি, বেশি দূর না। তখন মেয়েটা কিছুদিন নিয়ে যাওয়া আসা করে, প্রায় মাস 1.5 এরকম যাওয়া আসা করে। তারপর আর কি ওর আর স্থান হয় না স্কুলে। পরে ওই মেয়ে তো পৌঁছে দিতে আসি, আর আমার কাছে যায় না। কি ব্যাপার, ও ওখানে দাঁড়িয়ে আছে কেন, আর মনি কই? তখন ওকে ডাকি, ও আমার কাছে আসে না, কান্না ভাব। তারপর দিন ওকে ইয়ে করলাম, তারপর দিন আবার ওই আসলো, এমনিতে আসলো। আমার মেয়েকে একটা বান্ধবী হয়ে গেছে না, তার একটা দরদ আছে। তখন আসে আর দেখি যে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম কি ব্যাপার, দাঁড়ে নিয়ে যাও মনিকে। তখন ও আর কি বলে, মানে কান্না করে বলে মেয়েটার বিয়ে হয়ে গেছে, মেয়েটারও বাচ্চা, ছেলে বাচ্চা হয়েছে। তো যাই হোক, কষ্টটা আমার খুব খারাপ লেগেছে, এত খারাপ লেগেছে। মেয়েটা যখন কান্না করছে, মানে আমার বলার কিছু নেই। যে প্রতিবন্ধী জন্যেই মানুষ যে বলে অভিশাপ, আসলে কি অভিশাপ? এমন তো কোনো পাপ করিনি যে তার অভিশাপ আমাকে লাগবে। তখন একদিন হঠাৎ করে ফ্রেন্ডশিপ জাহাজ যায় প্রতিবন্ধীদের চিকিৎসা করার জন্য আমাদের বাড়ির পাশে। তখন সেই ফ্রেন্ডশিপ জাহাজে আমিও যাই। প্রতিবন্ধীদের চিকিৎসা, সেখানে তো আমার মেয়ে নিয়ে যেতেই হবে। আমি হাসপাতালেও 16 জন বাচ্চা পেয়েছি। পরে আমি ফ্রেন্ডশিপ জাহাজে গেছি, গিয়ে দেখি অসংখ্য প্রতিবন্ধী। তখন এসে আমি আসি। তখন পরদিন আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য সেই ছুটাছুটি ব্যাগ ঘাড়ে নিয়ে ড্রেস পরে, আমি আর আটকাইতে পারলাম না মেয়েকে। তখন যদিও আমার ইয়ে পড়া আছে, তারপরে এগুলো আমার কামড়ে অনেক, মানে হাসড়াহাসড়ি করে, কামড়াকামড়ি করে অনেক ইয়ে করছে। এই যে স্কুলে যাওয়ার জন্য, স্কুলে যাওয়ার জন্য। আচ্ছা, ওই দিন আমার আর কি খুবই কষ্ট লাগছে। অন্য দিনে তো কষ্ট আছেই, মানে স্কুলে আপনি দিতে পারতেছেন না, বাট সে দিতে স্কুলে যাবে। পারতেছি না, যে তোমাকে স্কুলেও নেয় না, কোথাও নেয় না, তোমাকে আমি কি করব? তোমার জন্য মরতেও পারি না, মারতেও পারি না। তখন ও আমাকে ওই ব্যাগ দিয়ে ঢিল মারছিল, কামড়াকামড়ি করছিল। পরে আমি ওকে 2টো মার দিছি। আমিও তো মানুষ। দেওয়ার পর বলছি তোমাকে কেউ নেয় না। তখন রাত্রে অনেক কান্নাকাটি করছি, ঘুমাইনি। তখন আমার হাজব্যান্ড বলছে কি হয়েছে তোমার?
এত ইয়ে হচ্ছে কেন? তা আমি বললাম যে ওকে তো কেউ নেয় না, কোথাও নেয় না, এখন কি করি? তো তুমি যদি আমাকে এখানে রাখতে চাও চিলমারিতে, তাহলে আমি কোথাও যাবো না। তুমি যে জমিটাতে স্কুল করছি ওই জমিটা যদি দাও, এক পাশে একটা ঘর করব আর এক পাশে আমরা ঘর করে থাকবো। তখন কিন্তু আমার শ্বশুর মারা গেছে, তো ওই জমিটা আমার হাজব্যান্ড হলো ও জমিটাও ভাগে পায়, মানে ইয়ে করা হয়নি এখনো, মানে অংশীদারিত্ব করা হয়নি। পরে আমার হাজব্যান্ড আমার দেবরদের সাথে কথা বলছে, এগুলো ব্যাপারে বলে নেই, বলছে যে আমাকে ওই জায়গাটা লাগবে, যদি আমি ওখানে বাড়ি না করি তাহলে তো রিক্তা এখানে থাকবে না। তখন আমাকে আমার হাজব্যান্ড তো সিদ্ধান্ত দিয়ে দিছে। পরে যাই হোক, আমি আমার বাবার বাড়ির ওখানে জমি ছিল, বাড়ি ছিল। কত সালে শুরু করেন আপনি? এটা 2009 সালে। 9 সালে। আপনি যখন এটা শুরু করছেন তখন তো আপনি জানেন না আপনি কি করছেন? না, আমি জানি। জানেন? কি জানেন আপনি? আমি জানি যে একটা স্কুল করব। মানে স্কুলটা কিভাবে হবে, কি পদ্ধতিতে হবে, কারা পড়াবে, এসব পরিকল্পনায় ছিল নাকি জাস্ট একটা ঘর তুলে দিলেন? না, পরিকল্পনা ছিল যে কেউ তো পড়াবে না, আমাকে ইয়ে করতে হবে। তো আপনি নার্সিং করে পাশাপাশি কিভাবে পড়াবেন? আমার যেহেতু আমার বাই রোটেশন ডিউটি ছিল, এগুলো আমরা আমার হাজব্যান্ডের সাথে আলাপ করছি যে যেহেতু আমার শিফটিং ডিউটি, আচ্ছা, তাহলে আমি বেশিরভাগ বিকেল ডিউটি কেউ করতে চাই না, আমি বিকেল ডিউটি করব। সকালে পড়াবো, সকালে আমি 1টা পর্যন্ত ক্লাস করাবো, আর 2টার সময় আমি হলো যে আমার অফিসে যাবো। তো স্কুলের ওই শুধুমাত্র আপনার বাচ্চাই ছিল নাকি আপনি প্রথম দিকে আরো কিছু বাচ্চা কালেক্ট করলেন? ওই যে বললাম যে আমার একটা বাচ্চার পাশাপাশি আরো ওই যে বাচ্চা আমি পেয়েছি 16 জন, আবার জাহাজে পেয়েছি 63 জন বাচ্চা হলো, অল্প দিনের মধ্যে 73 জন বাচ্চা হলো। মানে জাহাজে গিয়ে আপনার কমিউনিটির যত বাচ্চা ছিল সবার সাথে পরিচয় হয়েছে আপনার, কি আশেপাশে সবকিছু মিলে 73 সব জন? বাচ্চা তো আসে নাই, তারপরে যাদের সাথে ইয়ে হয়েছে তখন আমরা আমার হাজবেন্ড সহ আমরা 2 জন প্রত্যেকটা বাচ্চার বাড়ি বাড়ি যাই। ও, অনেক বাচ্চার বাড়ি বাড়ি যাই। তখন আমরা 2 হাজবেন্ড ওয়াইফ হলো ইয়ে করি, পরামর্শ করি রাত্রে, করার পরে আমি সকালবেলা ইউনো স্যারের কাছে যাই, 2 জনেই যাই। ইউনো স্যারের কাছে গেলাম, গিয়ে এই প্রস্তাবটা দিলাম, স্যার আমার মেয়ে তো এই তো কোনো স্কুলে তো ইয়ে হচ্ছে না, তা আমি এটা করতে চাই। তখন ইউনো স্যার উনি আমাকে পরামর্শ দিলেন, আপনি যে করতে চান আপনাকে কে চেনে? আমি চিনি, আপনি একজন নার্স বা আপনি ইয়ে, কিন্তু আপনাকে তো কেউ চেনে না, আপনাকে তো বলবে যে বাচ্চা পাচারকারী। তাহলে কি করতে হবে স্যার? তখন বললো যে আপনি থানায় যান, তারপর সমাজসেবা উপজেলা চেয়ারম্যানের কাছে যান, সমাজসেবা অফিসারের কাছে যান, ডিডির কাছে, ডিসির কাছে যান। আমি ওনার কাছ থেকে এসে উপজেলা চেয়ারম্যানের কাছে আসি, ওখান থেকে সমাজসেবা অফিসারের ডিডির কাছে যাই, উপজেলা সমাজসেবা অফিসারের কাছে যাই, ডিসি স্যারের কাছে যাই, ও না ডিসি স্যারের না, এমপি মহোদয়ের কাছে। কেন এই যাওয়াগুলো কেন? কারণ আমাকে তো প্রতিষ্ঠা ওটা করতেই হবে, আমার বাচ্চা। সেটা আমি জানি, কিন্তু কথা হচ্ছে ওনার কাছে গেলে আমার লাভটা কি, ওনারা কি করবে? ওই যে আমাকে, আমি যে একটা প্রতিবন্ধী ইয়ে করব, আমি তো বাচ্চা পাচারকারীও হতে পারি। না, কিন্তু ওনারা আপনাকে কি দিবে যেটার দ্বারা প্রমাণ হবে যে আপনি বাচ্চার পাচারকারী না? গেলে কি ফায়দাটা কি? ওনারা উদ্বোধন করে দিবেন। ও আচ্ছা, ওনারা যখন উদ্বোধন করবেন তখন তো দেশ সবাই জানবে যে এটা এখানে একটা প্রতিবন্ধী স্কুল উদ্বোধন হচ্ছে, তখন তো আর আমাকে কেউ ইয়ে করবে না। ওকে, এটার জন্য তো সবাই লাইবিলিটি থাকবে। তো এতজনের কাছে কেন যেতে হচ্ছে? যে কোনো একজন উদ্বোধন করলেই তো হয়। না, এটা কারণ যেহেতু হঠাৎ এটা এই ধরনের তো কোনো প্রতিষ্ঠান নেই বা ইয়ে নেই, যার কারণে এটা সবার কাছে। তো কি হলো শেষ পর্যন্ত? উদ্বোধন হলো? ওটা শেষ পর্যন্ত উদ্বোধন কে আসলো ওখানে? ওখানে সবাই আসছে, একবার সবাই ডিসি স্যার থেকে শুরু করে সবাই আসছে, উপজেলা চেয়ারম্যান, ডিডি মহোদয়, উপজেলা সমাজ শিক্ষা অফিসার, ডিএফও, মোট কথা সবাই ওখানে এসে, মানে আপনি সবাইকে দাওয়াত দিয়েছেন এবং সবাই এসেছে? জি, ওকে, সবাই এসেছে, এসে উদ্বোধন করে দিয়েছেন। তখন ওখানে সবার বাচ্চা আসে। আপনি এই স্কুলটা প্রথম পর্যায়ে কিভাবে করলেন? এটা কি সেমি পাকা ছিল নাকি টিন দিয়ে ঘেরাও ছিল, কিভাবে ছিল আসলে? আমি প্রথম শুরু করি মাটিতে, দোতলা টিনের ঘর, মাটির ঘর, একটা চালা, জি মাটিতে।
ওটা একটা আবাদি জমি ছিল, দোচালা টিনের ঘর। জি। জি। তো আপনি পড়াতেন কিভাবে? জাস্ট এরকম একটা ঘর ছিল। বুঝতে পারছি, কিন্তু আপনি পড়াতেন কিভাবে বাচ্চাদেরকে? আমি পড়াতে, মানে আপনার কোনো ট্রেনিং তো ছিল না? আমার ট্রেনিং ছিল না। ওই আমি তখন জেনারেল বাচ্চার মতো সাথে আমি মুখটা খালি মিলাইতাম ওদের সাথে একটু। তারপর যে পাঠশোলা দিয়ে আমি 1 2 এটা শিখাইতাম। তারপর যে মাটি দিয়ে আমি মাটি আবার করে নিছিলাম সুন্দর করে, মানুষ মাটির জিনিস তৈরি করে না, তা আমি মাটি দিয়ে কাঁঠাল বানাইছিলাম, তারপর পাতা তৈরি করে ধরে ধরে শেখাতেন? জি, এগুলো। আপনি একাই শিক্ষক হিসেবে ছিলেন না তখন আর আমি কেউ? অল্পদিন ছিলাম, এর মধ্যেই আমার একটা বোনের ছেলে আসে, তারপর আমার যা 2টা আসে, আমার দেবর, আমার সব ছোট দেবর, তারপর আমার তখন টিচাররা আসে। আমি টিচারদের জন্য অনেক জায়গায় গিয়েছিলাম, সবাই বলছিল যে হ্যাঁ আমরা যাই নালমোসার জন্য, পাগলা পাগলির স্কুল। ওহো। এবং যারা আসছে তাদেরকেও আবার আমার মানে যারা ছিল তারা বলছে যাও, পায়ের জুতা থাকবে না, আর এরা ঘর করতেছে, কয় যে এরা পাগল পাগলির সাথে এরাও পাগলা পাগলি হয়ে গেছে, এই ঘরও থাকবে না, টিনও থাকবে না, আবাদি জমিটাও শেষ করলো, সব কিছু হয়ে গেল। এত দামি একটা জমি, আমার জমির কিন্তু অনেক দাম। আপনি 2009 সালে শুরু করেন এটা না? জি। এই স্কুলটা 10 সালে উদ্বোধন হয়। 10 সালে উদ্বোধন হয়, এখন 14 বছর বয়স। এই স্কুলটা এখন কি অবস্থায় আছে? আমাদের এই স্কুল থেকে যে সকল বাচ্চা পিএসসি পাস করে গিয়েছে, সে সকল বাচ্চা কেউ ডিগ্রি পড়তেছে, কেউ ইন্টারমিডিয়েট পাস করে ব্যবসা করতেছে, কেউ ইন্টারমিডিয়েট পাস করে সেলাই কাজ করতেছে, কেউ ইন্টারমিডিয়েট পাস করে বিভিন্ন কাজে ব্যস্ত। জি, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি এর পরবর্তীতে কি ট্রেনিং নিয়েছিলেন? জি, আমার মেয়েকে আমি 15 দিনের ইয়েতে নিয়ে যাই, 14 দিনের চিকিৎসায় বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন 2, আমি সেখানে নিয়ে যাই। ওখানে আমাকে একজন সহযোগিতা করার পরে উনি আমার সব কিছু ওখানে সহযোগিতা করে দেন। ওখানে গিয়ে আমি সেই বাচ্চারও চিকিৎসা করাই এবং পাশাপাশি আমি অফিস থেকে করে নিয়ে গিয়ে পাশাপাশি আমিও ওখানে টট করি। আচ্ছা। ওখান থেকে করে এসে আমি কতজন শিক্ষক আছে আপনার স্কুলে এখন? এখন শিক্ষক আছে আমার 21 জন। 21 জনের মতো? এনারা নিশ্চয়ই বেতনভুক্ত, বেতন দেন আপনি? না। তাহলে আমি প্রথমে যারা আমার সাথে যারা করছিল তাদের প্রথম কিছু দেইনি, তারপরে যারা করছিল সম্মানী, তারপরে ন্যাশনাল আসলো, তখন ইওনো স্যার আমার ওখানে ন্যাশনাল থেকে টিচার দিলেন। আচ্ছা আচ্ছা। মানে আমার ওই টিচারগুলো কিন্তু সরকার দেয়? সরকার স্যালারি দেয় ওনাদেরকে? সরকার দিলেন। আচ্ছা। পরে তো ন্যাশনাল উঠে গেল। ন্যাশনাল উঠে গেল কেন? ন্যাশনাল ভাবে যে টাকা দিত বরগুনা আর দিত, ওখানে দেওয়া বন্ধ হয়ে গেছে। ওটা বন্ধ। তাহলে চলে কিভাবে আপনার স্কুল এখন? আমার স্কুল 2020 সালে 6 আগস্ট এমপিওভুক্ত হয়। ও আচ্ছা। অনুমোদন পাই আমরা 17-18 সালে, আর অর্থমঞ্জুরি আদেশ পাই 17-18 সালে, আর হলো যে পাই বেতন আমরা পাই 6 আগস্ট 2020 সাল থেকে। তার মানে এখন আপনাদের রেগুলার 7 জন শিক্ষক 3 জন কর্মচারীর বেতন আসে। 7 জন শিক্ষক 3 জন 10 জন, এই 10 জন আপনারা পুরো স্কুলটা চালান এখন? না, অন্যান্য যারা আছে তারাও চালায়। আচ্ছা, তারাও চালায়, কিন্তু স্বেচ্ছাশ্রম। কতজন স্টুডেন্ট এখন এই প্রতিবন্ধী স্টুডেন্ট? 3 শতাধিক। 3 শতাধিক? জি, এরা সবাই প্রতিদিনে আসে না, একসাথে 3 শতাধিক আসে না। আচ্ছা। কিন্তু আজকে সাধারণ বাচ্চারা তো সব বাচ্চাই তো 100% আসে না, কিন্তু এরা হলো যে আজকে ভালো আছে, কালকে মানে আজকে যে বাচ্চাটা সুস্থ কালকে সে অসুস্থ হয়ে যেতে পারে। আচ্ছা, আমার একটু জানার ইচ্ছা যে এগুলো কি আমরা সাধারণ বাচ্চাদেরকে যেভাবে পড়াই ক্লাস 1 বা গ্রেড 1 গ্রেড 2 ক্লাস 2, ওদেরও কি এরকম আছে নাকি সবাই মিলে একসঙ্গে একটা সমন্বিত শিক্ষা? না, আমরা হলো যে সকল বাচ্চা মানে এক একজনের, যেমন একটা বাচ্চা অনুভূতি নেই, তাকে আমরা হাতের কিছু থেরাপি দিয়ে তাকে আলাদা করে অনুভূতি করাই। তারপর যে বাচ্চা হলো যে এটা থেরাপি হয়, সেন্সেশন আসে। তারপর যে বাচ্চা হলো যে
মানে পড়াশোনার কথা বলি, আমরা বিএসএড করা আমার টিচাররা সবাই ইশারা ভাষা থেকে শুরু করে ব্লাইন্ডের, ওরা ব্লাইন্ডে শিখে ফেলছে, এই বিএসএড করছে আচ্ছা ব্লাইন্ডের উপরে। আমার স্কুলে 3টে ব্লাইন্ডের বাচ্চা আছে, একজন শিক্ষক হলো ব্লাইন্ডের উপর করা আছে, বিএসএড করা আছে, এবার একজন করবে। তো আমি আগে বাচ্চাদের ধরে ধরে বাচ্চার অনুসারে আপনারা ট্রিটমেন্টটা দেন। আর আমি আগে বাচ্চাদের হাত ধরে ধরে হাতি, তারপরে হরিণ, গরু, তারপর আপেল, মিষ্টি কুমড়া, কলা, মানে বিভিন্ন ধরনের যে ইয়েগুলো, আম, এগুলো আমি নিজে আর্ট করে আসি। আপনার স্কুলটা কি বড় হয়েছে এখন? হ্যাঁ, আমার স্কুলটা এখন ইনশাল্লাহ অনেক বড় হয়েছে। অনেক বড় বলতে শুরু করেছিলাম তো অল্প একটু জায়গা, কত শতক জায়গার মধ্যে শুরু করেছিলেন? শুরু করেছিলাম 6 শতক জায়গা, আর এখন এখন হলো 26 শতক জায়গা। ওই আশেপাশে জায়গাটুকু নিয়ে বিল্ডিং করেছেন? না, ওটা সম্পূর্ণ আমার 39 শতাংশ জমি। আচ্ছা, 41 শতাংশ জমি। তো এটা কি বিল্ডিং হয়েছে ওখানে? বিল্ডিং বলতে আধা পাকা, আধা পাকা দিয়ে, উপরে টিন আর নিচে। এই যে ইদানিং আমরা আপনাকে জানলাম বিবিসির জরিপে, অনেক আগে থেকে আপনি কাজ করছেন, পত্রপত্রিকা বা মিডিয়াতে এভাবে আসে নাই কেন? মানে কেউ আপনার সাক্ষাৎকার নেয়নি বা কেউ খুঁজে বের নিছে না? নিয়েছিল, আচ্ছা, নিয়েছিল, হয়তো সেভাবে ফ্লাশ হয় নাই। জি, বিবিসিকে ধন্যবাদ জানাই, নিঃসন্দেহে এটা একটা অসাধারণ কাজ করছে। কারণ অনেক অনেক বিবিসিকে অনেক অনেক ধন্যবাদ, এবং বিবিসি পরিবারকেও অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই, কারণ এরকম প্রত্যন্ত অঞ্চলে এত আলো বাতি জ্বালানোর জন্য আপনারা কাজ করছেন। ওনারা যে আমাকে এই এত সুন্দর একটা আলো দিয়েছেন, এই আলো তো, এই আলোর মুখ তো আমি কোনোদিনও দেখতাম না, বা আমার স্বপ্নেও কোনোদিন কল্পনা হয়নি যে আমি এত সুন্দর আলো দেখব। আমি জানি যে বেলা ডুবে গেছে, রাত্রে তো আর লাইট জ্বলবে না, বা রাত্রে তো আর সূর্য উঠবে না, কিন্তু আমার ক্ষেত্রে রাত্রেও সূর্য উঠেছে। নিশ্চয়ই, ধন্যবাদ আসলে বিবিসির প্রাপ্ত। আমরা এই বিবিসির গল্পটা একটু আসতে চাই, যে বিবিসি কিভাবে আপনাকে আইডেন্টিফাই করলো, বা আপনি জানলেন কিভাবে যে বিবিসি আপনাকে এই 100 পাওয়ারফুল উইমেনের মধ্যে একজন নির্বাচিত করেছে? আমি তো আগে জানি না, আর বিবিসি কিভাবে জানছে আমি তাও জানি না। আচ্ছা, এরপরে বিবিসি আমার একটু খোঁজ নিল, পরে আমি হঠাৎ করে শুনতে পারলাম যে আমি 100 নারীর তালিকায়, 100 জন প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশে একজন, আর গোটা বিশ্বে 100 জন নারীর তালিকায় আমি 5 নম্বরে আছি। বিশাল ব্যাপার। এবং তাও আবার বিজ্ঞান ও স্বাস্থ্য তথ্য প্রযুক্তি। তো আপনার এলাকার লোকজন আপনাকে নিয়ে গর্ব অনুভব করে না? আমার এলাকার লোকজন বলতে আমি তো মনে করি গোটা বাংলাদেশ গর্ববোধ করার কথা। অবশ্যই, এটা তো আমার না। আপনার ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে আমরা একটু কথা বলতে চাই। কি চিন্তা করছেন, যেহেতু আপনি পুরো বাংলাদেশেরই এখন একজন মানে আলোকবর্তিকা বলবো আমি, তো আপনার এলাকায় আপনি স্বপ্ন দেখিয়েছেন, এটা তো সারা বাংলাদেশের সমস্যা, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে সমস্যা, তাই না? আপনার কি মনে হয়, আপনার কি করার আছে, বা আমরা কিভাবে এই ছেলে মেয়েদের পাশে দাঁড়াতে পারি? এটা যদি গোটা বিশ্বেও হয়, কিন্তু আমি বাংলাদেশের কথাও বলবো, বিশ্বের কথাও বলবো, যেহেতু আমাকে বিশ্ব স্বীকৃতি দিয়েছেন, এবং সকল প্রতিবন্ধী মায়েদের জন্য বলবো, এবং বিশ্বে যে সকল প্রতিবন্ধী সন্তানরা আমি মনে করি আমার সন্তান। আমি মনে করব না যে আমার এক দৃষ্টিমণি আমার সন্তান। যখন আমি স্কুলে যাই, যখন কোনো অন্য সন্তানরা এসে, প্রতিবন্ধী সন্তানরা এসে আমাকে যখন জড়িয়ে ধরে, আমার মনে হয় না যে এটা আমার অন্য বাচ্চা আমাকে জড়িয়ে ধরছে, আমার মনে হয় এটাও আমার দৃষ্টিমণি জড়িয়ে ধরছে, এবং তারা আমাকে দেখলে অনেক আনন্দ পায়। আমরা আপনাকে, জি রিক্তা আক্তার বানু, অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি এই কুড়িগ্রাম থেকে এসছেন আমাদের এখানে, এসে আপনার এই গল্পটা বলে গেলেন। বাংলাদেশের মানুষ আপনাকে জানুক, আপনাকে চিনুক, আপনার দ্বারা অনুপ্রাণিত হোক, এটুকুই আমরা চাইব। এবং আপনি আপনার জীবনের শেষ দিন পর্যন্ত এই বাচ্চাদের জন্য কাজ করে যাবেন, পুরো দেশ নিয়ে চিন্তা করবেন, এই আশা ব্যক্ত করে শেষ করতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। মাছরাঙ্গা পরিবারকেও অনেক ধন্যবাদ, বিবিসিকে তো অনেক 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 ধন্যবাদ।